আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্ন্যাপড্রাগনের 778G এর মতো মিড রেঞ্জ স্কেলার প্রসেসরের পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকা 10 বিটের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সহ 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে পোকো নিয়ে আসলো তাদের নতুন একটি ফোন পোকো X5 Pro 5G মোবাইলটি। একটা বিষয় ভিডিওর শুরুতে আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে রাখি, এই পোকো X5 Pro 5G যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে সেই ফোনটা আপনি একেবারেই নিয়েন না, কারণ ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনটা আমাদের কাছে রয়েছে। সেই ফোনটা ইউজ করতে যে আমরা যেমন হিটিং ইস্যুস পেয়েছি, তার পাশাপাশি সফটওয়্যার ল্যাগ মানে ইউআই থেকে অনেক ট্যাগিংয়ের প্রবলেম পেয়েছি। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে কিন্তু 20 থেকে 23,000 রুপিতে কিন্তু এই ফোনটা লঞ্চ হয়েছে, বাট গ্লোবাল ভেরিয়েন্টের ফোনটার দাম কিন্তু বেশি, প্রায় $300 মতো প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে, মানে $250 থেকে $300 মধ্যে। সো আপনারা ট্রাই করবেন, যদি পোকো X5 Pro ফোনটা নেওয়ার প্ল্যানই করে থাকেন তাহলে অবশ্যই গ্লোবাল ভেরিয়েন্টের ফোন নেবেন। ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন হতে পারে ভবিষ্যতে ঠিক হয়ে যেতে পারে, সেটা ভবিষ্যতের ব্যাপার, বাট এই মুহূর্তে নিলে পোকো X5 Pro এই ফোনটা যেটা রয়েছে অবশ্যই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নেবেন। যাই হোক, এই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের এই পোকো X5 Pro অর্থাৎ আমার কাছে থাকে এই ফোনটি ইউজ করতে যে আমরা কেমন পারফরমেন্স পেয়েছি, আমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি USB চার্জিং কেবল, 67 ওয়াটের ফাস্ট চার্জার এবং পোকো X5 Pro 5G মোবাইলটি। বেশ হালকা পাতলা এবং ফ্ল্যাট শেপ ডিজাইনে আসা এই মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, সেই সাথে শাইনি ফিনিশিং থাকা মোবাইলটির রিয়ার প্যানেলেও পলিকার্বনেটের তৈরি। কিন্তু এই রিয়ার প্যানেলে কোনো প্রকার প্রোটেকশন না থাকলেও মোবাইলটির ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং তার পাশাপাশি মোবাইলটিতে রয়েছিল IP53 সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং ছিটাফোটা পানি লাগলেও এই ফোনটির কিছু হবে না। এছাড়াও 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 181 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের থেকে স্লাইটলি একটু বড় হলেও ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ফোনটি ক্যারি করে কমফোর্টেবলভাবে ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টটি হলো ব্ল্যাক কালারের। এই মোবাইলটি কিন্তু আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করা গেলেও নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটিতে দেখা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফিঙ্গার টাচ করার সাথে সাথে খুব ফাস্ট আনলক করছিল, সে সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এছাড়াও মোবাইলটিতে 52টা ইম্পর্টেন্ট সেন্সরসও রয়েছে। এই মোবাইলটির স্পিকারের কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছিল হাইরেস অডিও সার্টিফাইড ডলবি অ্যাটমস সম্বলিত ডুয়েল স্টোরি স্পিকার, এবং স্পিকার থেকে কিন্তু আমরা সারাউন্ডিং টাইপ সাউন্ড পেয়েছি। বেস খুবই ভালো ছিল, তার পাশাপাশি সাউন্ডের ক্রিসপিনেসটা যথেষ্ট ব্যালেন্স ছিল। সেই সাথে এই মোবাইলটা দিয়ে আমরা 100% ভলিউমও কোনো প্রকার ডিস্টরশন পাইনি। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স রাইট নাও প্রাইস বিবেচনা আমার কাছে খুবই ভালো লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল Android 12 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছিল Xiaomi নতুন MIUI 14। তার পাশাপাশি মোবাইলটিতে আপ টু 5GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে মাল্টিটাস্কিং পারফরমেন্স ওভারঅল বেশ স্মুথ ছিল। 8GB RAM থাকার কারণে, তার পাশাপাশি 5GB ভার্চুয়াল RAM হওয়ার কারণে আমরা যেমন হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করে খুব ইজিলি সফট করে ইউজ করেছি। ইভেন PUBG বা কল অফ ডিউটির মতো হেভি গেমসগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে কমফোর্টেবলভাবে প্লে করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.67 ইঞ্চি সাইজের 10 বিটের ফ্লো অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট সহ ডলবি ভিশনের সাপোর্ট, যার রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 395 ppi। প্রায় 900 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোরে সানলাইটের নিচে ইউজ করার সময় আমরা খুব একটা প্রবলেম ফেস করিনি, বেশ কমফোর্টেবলভাবে ইউজ করেছি। তার পাশাপাশি আউটডোরে ছবি তোলার সময় মোবাইলের ক্যামেরা থেকে ডিসপ্লে থেকে কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা ফেস করিনি। মোবাইলের চিন এবং ভেজেল এরিয়া থিকনেসের কথা বলতে গেলে আমার কাছে ওভারঅল প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা ছিল 1.9 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং আইসোসেলের HM2 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং এর পিউরাসেল ক্যাটাগরির H7 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে অমনিভিশনের B10 সেন্সর। রিয়ার প্যানেল থাকে মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং খুব সুন্দর কালার প্রডিউস করছিল। সেই সাথে ছবির ডিটেলসও
বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। কালার কন্ট্রাস্টও আমার কাছে বেশ ভাইব্রেন্ট লেগেছে, তবে ছবিগুলো মাঝে মাঝে আমার কাছে একটু বেশি শার্প লেগেছে। তার পাশাপাশি জুম করে আমরা ছবি তুলেছি, ওভারঅল জুম করে তোলা ছবিগুলোরও কালার ডিটেলস সহ কালার টোন বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। এছাড়াও মোবাইলের পোর্ট্রেট মোডে বেশ ভালোভাবে ছবি ক্যাপচার করা যাচ্ছিল, কালার টোন বেশ নাইসলি ধরে রাখতে পারছিল এবং ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কাজ করে। এজ ডিটেকশনও ঠিকঠাক ছিল। মোবাইলটিতে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার সুবিধা রয়েছে, তবে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করে বেশি ভালো লেগেছে। তার পাশাপাশি মোবাইলটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS থাকার কারণে আমরা ভিডিও শুট করে বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি, যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই মোবাইলটি দিয়ে ভিডিও শুট করার সময়। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং আইসোসেলের A1Q সেন্সর। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় ওভারঅল আউটডোর কন্ডিশনে বেশ ভালোভাবে ছবি উঠে। ছবি তোলার পর কালার টোনটা বেশ ক্রিস্পি ছিল, ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। তবে ছবি তোলার পর সামটাইমস আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটু বেশি ফ্যাকাশে লেগেছে। তবে AI অন করে ছবি তুললে অবশ্য ওভারঅল পারফরমেন্স আরেকটু ইমপ্রুভ হয়। এছাড়াও এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। Poco X5 Pro 5G এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 50 থেকে 55 মিনিটের মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি যখন আমরা বেসিক মানে হালকা পাতলা ইউজ করেছি। তার পাশাপাশি যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি টানা গেমিং এবং লং টাইম যখন মুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 6 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। তার পাশাপাশি মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছিল Adreno 642L। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা হলো 6GB RAM 128GB স্টোরেজ, একটা হলো 8GB RAM 256GB স্টোরেজ, এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2। এবং আমার হাতে থাকা এই মোবাইলটি কিন্তু 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টের। এবং এই ফোনটার এই মুহূর্তে যদি আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্টেরটা নিতে চান, মানে 8GB 256GB স্টোরেজ ভেরিয়েন্টের, তাহলে সেটার প্রাইস হলো 30 থেকে 32,000 টাকা। আর গ্লোবাল ভেরিয়েন্টের ফোনটা যদি নিতে চান তাহলে 38,000 টাকা থেকে 42,000 টাকার মধ্যে, অর্থাৎ প্রায় 10,000 টাকা গ্যাপ। তবে এটা কিছুদিন পর এই ফোনটার প্রাইস কমে যাবে, যেহেতু নতুন একটু দাম বেশি। কিছুদিন সবুর করুন, ধৈর্য ধরুন, ভালোভাবে এটার দাম অনেক কমবে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,40,537, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 777, মাল্টি করে 2630। স্টোরেজ স্পিড চেক করতে যাই, মোবাইলের রিড স্পিড পেয়েছি প্রায় 1 GB পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 898 MB পার সেকেন্ড। এই মোবাইলটি দিয়ে আমরা PUBG গেমসটা খেলার সময় HDR গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, একেবারেই ল্যাগিং ফ্রেম রেটে দেখা পাইনি। তার পাশাপাশি ফোনটা কিন্তু খুব একটা সহজে হিট হয় না। ইনফ্যাক্ট হিট হলেও ফোনটাতে কিন্তু ল্যাগিংয়ের ইস্যুসটা নাই, যেটা আমি মনে করি Poco X4টা একটু বেশি খারাপ সিরিজ ছিল, X4 Pro আর কি। X3 পোর্ট থেকেও এই ফোনটা কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, বিকজ X3 Proতে কিন্তু স্লাইটলি হিটিং ইস্যুস ছিল, দেন মাদারবোর্ড ইস্যুস ছিল, বাট এই ফোনটাতে হিটিং ইস্যুস নেই। তবে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনটা নিন না, ওইটা আবার হিট হয়। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে আমি অ্যাটলিস্ট হিটিংয়ের দেখা পাইনি। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেখানে আমরা মিডিয়াম গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পেরেছি। তার পাশাপাশি ভেরি হাই গ্রাফিক্সে আমরা ম্যাক্স ফ্রেম রেটেও খেলতে পেরেছি। এবং গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে কল অফ ডিউটি গেম যারা পছন্দ করে থাকেন, খুবই স্মুথ পারফরমেন্স। প্রায় আমরা 2.5 থেকে 3 ঘন্টার মতো এই মোবাইলটিতে কল অফ ডিউটি গেমস খেলেছি টানা। হালকা হিট হয়, মানে খুবই কম। নর্মালি অন্যান্য ফোনে অনেক হিট হয়, বাট এই ফোনটা হিটিং কম পেয়েছি। তার পাশাপাশি কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপে দেখা পাইনি। সে সাথে মোবাইলটিতে আমরা H1 গেমসটি খেলেছি। H1 গেমসটি অনেক সময় গেম প্লে অর্থাৎ রান করার সময় কিন্তু কিছুটা ল্যাগ করে, বাট এই ফোনটাতে কোনো ধরনের কোনো ল্যাগিং বা কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ কোনো কিছুরই আমরা দেখা পাইনি। একদম স্মুথভাবে এই ফোনটাতে আমরা H1 গেমসটি খেলেছি। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে যখন আমরা PUBG গেমসটা খেলেছি, স্পেশালি ধরেন একটু লং টাইম গেম প্লে করার সময়, তার পাশাপাশি দেখা গেল আমরা যখন বাইরে মোবাইল ডাটা ইউজ করেছি, মানে আউটডোরে আর কি, যেখানে একটু নেটওয়ার্কটা দুর্বল, সেসব জায়গায় ইন্টারনেট ইউজ করলে এই ফোনটা স্লাইটলি হিট হয়। এটা অবশ্য খুবই স্বাভাবিক, অন্যান্য ফোনেও হয়, তবে এই ফোনটা তুলনামূলক কম হয়। তবে কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট এবং দুটো সিমই কিন্তু 5G সাপোর্ট করে। সেই সাথে মোবাইলটিতে 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার জন্য আমরা জেনে নিই এই মোবাইলটা কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটা কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই মোবাইলটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো, যদি আমি Poco X4 Pro সাথে কম্পেয়ার করি, তাহলে এই মোবাইলটাতে SD মেমোরি কার্ডের সাপোর্ট নেই, মানে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। তার পাশাপাশি আগে কিন্তু FM রেডিও ছিল, বাট এই ফোনটাতে FM রেডিওটাও নেই। কিন্তু মেইনলি যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটার রিয়ার প্যানেলটা প্লাস্টিকের বডির পরিবর্তে অবশ্যই গরিলা গ্লাসের প্রোটেকশন থাকা উচিত ছিল। যেহেতু ফোনের প্রাইস এখন বেড়ে যাচ্ছে,
এটা দেওয়া উচিত ছিল। সে সাথে মোবাইলের রেয়ার প্যানেলে যে ম্যাক্রো সেন্সর ক্যামেরাটা রয়েছে একদম ইউজলেস, ওই ক্যামেরাটা না দিলেও হয়তো, মানে দুইটা ক্যামেরা ভালোই লাগতেছিল, শুধু কষ্ট করে আবার একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা দেওয়ার কোনো মানে হয় না। নর্মালি ক্যামেরা পারফরমেন্স একটু ভালো পাই, বাট এই ফোনটার ম্যাক্রো সেন্সর ক্যামেরা পারফরমেন্স খুব একটা ভালো না। তার পাশাপাশি এই মোবাইলটার ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা রয়েছে, এটা যে সেন্সরটা ইউজ করছে একদম অতি কমন একটা সেন্সর, একদম কম দামি ফোনে আমরা এই সেন্সরটা দেখে থাকি। যেহেতু ফোনগুলি একটু বেশি প্রাইসে লঞ্চ করতেছে, আমি মনে করি যে সেলফি ক্যামেরার অ্যাটলিস্ট সেন্সরটা ইমপ্রুভ করা দরকার। একঘেয়েমি লেগে গিয়েছে এই একই রকম এই সেলফি ক্যামেরা দেখতে দেখতে। তবে একটা কথা বলে রাখি, সেলফি ক্যামেরার ছবির পারফরমেন্স আবার অনেক ভালো যদি আমি পোকো X4 Proর সাথে কম্পেয়ার করি, বাট ক্যামেরাটা একটু ইমপ্রুভ হলে আরেকটু ভালো লাগতো, আরেকটু খুশি হতাম। দেন সর্বশেষ এই মোবাইলটার স্পেশাল এবং বিপজ্জনক ল্যাকিংস হলো এই ফোনটার ইন্ডিয়ান ভেরিয়েন্টও আমরা ইউজ করেছি, বাট সেই ফোনটাতে আমরা ল্যাগিংয়ের দেখা পেয়েছি, হিটিংয়ের দেখা পেয়েছি এবং কেমনই জানি লেগেছে, মানে প্রপারলি ফিনিশড প্রোডাক্ট মনে হয়নি। আই মিন সফটওয়্যারের ক্ষেত্রে বলতেছি আর কি, হার্ডওয়্যার ঠিক আছে, বাইরে থেকে দেখলে বোঝা যায় না। সো ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনটা নিয়ে নেয়। ইনফ্যাক্ট ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন এই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের থেকে অনেক কম দামে এখন আপনারা মার্কেটে পাবেন। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা যেহেতু কম এসেছে মার্কেটে, তাই উল্টাপাল্টা দাম, তবে ফোনটার দাম কমে যাবে, বাট স্টিল আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, যেহেতু ডলার ইস্যুস রয়েছে বাংলাদেশে। এই ফোনটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা যদি হয় 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, 30 থেকে 32,000 টাকা হলে একটা পারফেক্ট প্রাইস হবে। আর যদি আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টটা নিতে চান, আমি রিস্ক নিতে চান, আমি না করবো নিতে, সেটা 24-25,000 টাকা পেলে ভালো হয়, বাট ওই প্রাইস হয়তো বা পাবেন না, কারণ ইন্ডিয়ায় 20-23,000 রুপি। সো যাই হোক, প্রাইসটা এখন বেশি, যদি আপনারা কিনতে চান ওয়েট করুন, পরে যে এই ফোনটা নিন। এনিওয়েজ, এখন আমরা জেনে নিই মোবাইলটা কি বেস্ট সেট রয়েছে। প্রথমে কথা বলো এই ফোনটার ডিসপ্লে নিয়ে। একে তো এটা অনেক বড় ডিসপ্লে, বাট যে বিষয়টা একটু আগে বলে রাখি সেটা হলো এই ফোনটা কিন্তু আগের পোকো X3 বলেন, X4 Pro বলেন, ওগুলোর থেকে কিন্তু অনেক পাতলা এবং অনেক হালকা, যথেষ্ট পাতলা কিন্তু পোকো X4 Pro থেকে এবং যথেষ্ট হালকা ওই ফোনের থেকে। সো হাতে নিয়ে বেশ গ্রিপ করে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো, 10 বিটের ডিসপ্লে, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, তার পাশাপাশি অ্যাডাপটিভ 120Hz রিফ্রেশ রেট রয়েছে। সব থেকে বড় কথা কি, স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর মিড রেঞ্জ বাজেটে, এটা আপনারা সবাই জানেন। সো সেই হিসাবে এই প্রসেসরটা থাকার কারণে আমরা চার্জ ব্যাকআপ অনেক ভালো পেয়েছি। তার পাশাপাশি 67 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে কিন্তু দ্রুত আবার চার্জও দিয়ে দিতে পারছিলাম। সেই সাথে ডুয়েল স্টেরিও স্পিকারের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট স্মুথ, খুবই ভালো লেগেছে আমার কাছে। তার পাশাপাশি মোবাইলটিতে রয়েছে MIUI 14 এর পাশাপাশি Android 12 ভার্সনটা রয়েছে। Android 13 থাকলে একটু খুশি হতাম, বাট Android 12 ভার্সন থাকলেও বেশ স্মুথ, 5GB র্যামও রয়েছে। একটা বিষয় বলে রাখি, MIUI 13 এর থেকেও MIUI 14 বেশ ইমপ্রুভ এবং অনেক হালকা করা হয়েছে। সো স্মুথ পারফরমেন্স পেয়েছি আমরা। আর MIUI 13ও কিন্তু আমরা খুব বেশি একটা ইস্যুস পাইনি, কিছু ফোনে ছিল। MIUI 14 আমার মনে হচ্ছে মোটামুটি Xiaomi একদম রিভলিউশন করে কামব্যাক করেছে। সো যথেষ্ট ভালো লেগেছে। লাইট UI হওয়ার কারণে না, আপনি মনে করেন যে হিটিংটাও ওভারঅল সব দিক বিবেচনা আরও কম পায় এবং ট্যাগিংও দেখা পায় না। আমার কাছে বেশ ভালো লেগেছে। দেন কথা বলো এই ফোনটার গেমিং নিয়ে। তো এই ফোনটা দিয়ে যখন আমরা PUBG খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, H9 খেলেছি, আমার কাছে একদমই ভালো লেগেছে। আপনারা আমাদের গেমিং সেকশনে যেয়ে ফোনটার গেমিং পারফরমেন্সটা দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন ফোনটা কেমন লেগেছে গেমিং করতে যেয়ে। তার পাশাপাশি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির কথা বলতে গেলে মোবাইলটাতে OIS থাকার কারণে ভিডিও শ্যুট করে আমাদের খুবই ভালো লেগেছে, যথেষ্ট ভালো লেগেছে। তবে 1080p 60 fps OIS-টা বেশ ভালোভাবে কাজ করে। তার পাশাপাশি মোবাইলে থাকা মেইন ক্যামেরাগুলো ছবি অনেক ভালো হলেও ম্যাক্রো সেন্সরের ক্যামেরা খুব একটা ভালো না। আর সেলফি ক্যামেরার পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে, আরেকটু ভালো ক্যামেরা দিলে ভালো হতো। দেন কথা বলবো এই ফোনটা নিয়ে আমার সব কথা শেষ কথা, যে এই ফোনটা আসলে কেনা উচিত কিনা। একটু ওয়েট করেন। প্রথমত ফোনটার প্রাইস এখন অনেক বেশি, কিছুদিন পর কমে যাবে, এটা আমরা মোটামুটি কনফার্ম। আর যারা আপনারা গেমিং করেন তার পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সও চাচ্ছেন, সেলফি ক্যামেরা অনেক বেশি না ইউজ করলেও মোটামুটি যারা ইউজ করেন, তার পাশাপাশি হালকা পাতলা একটা ফোন চাচ্ছেন, তাদের কাছে এই ফোনটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস মনে হবে। বাট গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য রাইট চয়েস এই প্রাইস বিবেচনায়, যদি 30 থেকে 35-এর মধ্যে পান, যেটা হয়তো কিছুদিন পরে হবে। বাট আরেকটা বিষয় বলে রাখি, পোকো X4 Proর সাথে পোকো X5 Pro, এই ফোনটার মেইন ডিফারেন্সটা হলো এই ফোনটার ডিসপ্লে কিন্তু পোকো X4 Pro থেকে ইমপ্রুভ হয়েছে। তার পাশাপাশি এই ফোনের যে প্রসেসরটা রয়েছে সেটাও ইমপ্রুভ। তার পাশাপাশি ওই ফোনটা থেকে এই ফোনটা কিন্তু অনেক হালকা, স্পিকার পারফরমেন্স অনেক ইমপ্রুভ, মানে মোটামুটি বেশ অনেক কিছু ইমপ্রুভ। তবে একটা বিষয় বলে রাখি, এই ফোনের যে ক্যামেরা রয়েছে পোকো X4 Pro তো সেম ক্যামেরা রয়েছে, জাস্ট মনে হয় আলট্রা ওয়াইড ক্যামেরা, সেন্সরটা ডিফারেন্ট। মেইন ক্যামেরা একদম হুবহু সেম সেন্সর, 108 মেগাপিক্সেলের HM2 সেন্সর। বাট একটা বিষয় হলো পোকো X4 Pro স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর ছিল, ওইটার যে প্রসেসিং মানে ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ের থেকে স্ন্যাপড্রাগন 778G এর ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটা অনেক ভালো হওয়ার কারণে সেম ক্যামেরা সেম সেন্সর হওয়ার পরও এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স, তার পাশাপাশি ভিডিওর পারফরমেন্সও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে পোকো X5 Pro এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই
ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।